আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে যেমন রচিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রিলিমিনারি হিসাব বিজ্ঞান বিভাগ 2021 সালের পরীক্ষার্থী 24 সালে অনুষ্ঠিত হবে, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, আপনাদের প্রথম পরীক্ষা হবে এনজিও সাবজেক্ট। এই সাবজেক্টে আপনার দুইটা অধ্যায় অঙ্ক দেওয়া হয়েছে, 4 নম্বর অধ্যায় এবং 10 নম্বর অধ্যায়। এই দুইটা অধ্যায় থেকে আপনার কমপক্ষে 4টা অঙ্ক পাবেন। তো আজকে আমরা 10 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। চলুন আমাদের বইটা বের করি। প্রথমে 10 নম্বর অধ্যায়, অ্যাকাউন্টিং ফর এনজিও। এনজিও এর হিসাব। সিলেবাস অনুযায়ী এই অধ্যায়ে আমাদের 3টা নিয়মের অঙ্ক দেওয়া হয়েছে। 3টা নিয়ম 3টা ফর্মেটে ভাগ করে আলাদা আলাদাভাবে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। সহজভাবে অঙ্ক মনে রাখা এবং সহজে শেখার একটা অভিনব কৌশল হলো ফর্মেট। আবার আবিষ্কৃত এই ফর্মেট অনুযায়ী যদি আপনি অঙ্ক করতে পারেন, তাহলে এই অধ্যায়ের অঙ্ক করা আর জটিল থাকবে না। প্রত্যেকটা অঙ্ক আপনি সহজে পারবেন, কারণ 3টা নিয়ম, যদি আমি একটা নিয়মের একটা অঙ্ক শেখাই, ওই নিয়মের 10টা অঙ্ক আপনি নিজে পারবেন। এভাবে শিখতে হবে, তাহলে ভালো রেজাল্ট করা যাবে। পরবর্তীতে আপনার MBA ফাইনাল ইয়ারে উঠলে প্রথমেই আমার সাথে যোগাযোগ করবেন, আমার লেখা বইগুলো সংগ্রহ করবেন। কারণ ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই সংগ্রহ করতে হবে এবং পাশাপাশি একজন ভালো শিক্ষকের কাছে পড়তে হবে। তাহলে আপনি দুইটার সমন্বয়ে ভালো রেজাল্ট করতে পারবেন। সেই ভালো যার, সব ভালো তার। প্রিলিমিনারি পাস করে আপনার মাস্টার্স ফাইনাল ইয়ারে একটা ভালো রেজাল্ট করতে হবে। এই জন্য এক সেট ভালো বই দরকার। আমাদের এখানে যোগাযোগ করলে আপনি বই ক্রয় করা লাগবে না, আপনাদেরকে গিফট করা হবে। পরীক্ষা দিয়ে যারা প্রথমেই যোগাযোগ করবে তাদের জন্য বই গিফট করা হবে। এক সেট বই, 7টা বই আছে, 7টা বই MBA ফাইনাল ইয়ার আপনাদেরকে গিফট করা হবে। তো আসুন, 1 নম্বর ফরম্যাটের নাম হলো রিসিভ অ্যান্ড পেমেন্ট। এই রিসিভ অ্যান্ড পেমেন্ট দুইটা বেসিসে করানো হয়, সিঙ্গেল কলাম বেসিস এবং ডাবল কলাম বেসিস। প্রশ্নে উল্লেখ থাকবে কোন কলামে করতে হবে, ডাবল কলাম নাকি সিঙ্গেল কলাম। আর যদি উল্লেখ না থাকে তাহলে সিঙ্গেল কলাম করলেই হবে। 2 নম্বর নিয়ম শেখাবো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। আর 3 নম্বর হলো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো আসুন আমরা প্রথমে 1 নম্বর ফরম্যাটটা দেখে আসি। দেখুন, রিসিভ অ্যান্ড পেমেন্ট এটা খুবই সহজ। এই অঙ্কগুলো আমি প্রথম ক্লাসে সুন্দরভাবে গুছাই দিয়েছি। আমাদের চ্যানেলে একটু ভিজিট করুন, পাশাপাশি আমার ওয়েবসাইটে ভিজিট করলে আপনি সব কিছু পাবেন। mkjamansir.com একসাথে লিখে সার্চ দিন, ওয়েবসাইট চলে আসবে। তো প্রথমে আমরা আজকে বোর্ড প্রসেস সলিউশন করব। 18 সাল থেকে আপনার এই নতুন সিলেবাস দেওয়া হয়েছিল। এ পর্যন্ত 3বার পরীক্ষা হয়েছে, 18, 19, 20। আর আপনারা 4র্থ ব্যাচ। 18 সালে 1 নম্বর ফরম্যাট থেকে কোনো অঙ্ক আসেনি, 2 নম্বর থেকে আসছিল, 3 নম্বর থেকে আসছিল। 19 সালে এই অঙ্কটা আসছিল 1 নম্বর ফরম্যাট থেকে। তো আমরা 19 সালে প্রশ্নটা সলভ করি। আসুন, প্রশ্নে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে, নিচের রিকোয়ারমেন্টটা পড়লাম। প্রথমে ইনস্ট্রাকশন বলছে প্রিপেয়ার এ সিঙ্গেল কলাম ক্যাশ বুক। সিঙ্গেল কলাম ক্যাশ বুক তৈরি করতে হবে। তাহলে আমরা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 10 আগে একটা উত্তরপত্র রেডি করলাম। সিঙ্গেল কলামে আপনি কীভাবে তৈরি করবেন, ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স আর ডেবিট টাকা, এই ডেবিট সাইড। আর ক্রেডিট পাশে দেখেন ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স আর টাকা। ব্যাস, টাকার একটা কলাম, এই জন্য সিঙ্গেল কলাম। আর টাকার কলাম যদি 2টা হতো, একটা ক্যাশ একটা ব্যাংক, তাহলে ডাবল কলাম হতো। ডাবল কলামও করাবো, তো আগে আমরা সিঙ্গেল কলামটা করে নিই। দেখুন, যত রিসিভ আসবে সব ডেবিট পাশে বসবে, আর যত পেমেন্ট হবে সব ক্রেডিট পাশে বসবে। তো প্রথমে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি ক্যাশ ইন হ্যান্ড, হাতে এটা ব্যালেন্স ছিল 50,000 টাকা। তো এই জন্য আমাদের এটা ডেবিট পাশে লিখতে হবে, ব্যালেন্স বিডি 1 তারিখে 50,000 টাকা। 5 তারিখে বলছে রিসিভ গ্রহণ করেছি, রেজিস্ট্রেশন ফিস 5,000 টাকা। তাহলে রিসিভ করেছি, আমরা রিসিভগুলো সব কোন পাশে দিব, ডেবিট পাশে। 5 তারিখ রেজিস্ট্রেশন ফি 5,000 টাকা, ডেবিট পাশে লিখেন। 8 তারিখে বলছে পারচেজ ফার্নিচার, ফার্নিচার ক্রয় করলে টাকা পেমেন্ট করতে হয়। তো এটা পেমেন্ট পাশে 8 তারিখ লিখে ক্রেডিট পাশে লিখলাম ফার্নিচার নামে। এরপরে লেখেন, দেখেন ডিপোজিট বাই মেম্বার্স, মেম্বাররা জমা দিয়েছে। এনজিওর যে মেম্বার সদস্যগুলো আছে তারা যদি জমা দেয়, তাহলে এনজিওর জন্য একটা ইনকাম, একটা রিসিভ। এই জন্য রিসিভ পাশে এই 15,000 টাকা লিখতে হবে। তো লিখলাম রিসিভ পাশে 10 তারিখ ডিপোজিট বাই মেম্বার্স 15,000 টাকা। এরপরে 15 তারিখ রিসিভ ডোনেশন, অনুদান দিয়েছে, অনুদান রিসিভ করেছেন, তাহলে ডেবিট পাশে বসবে ডোনেশন নামে
30,000 টাকা। 18 তারিখে পেইড ওয়ার্কশপ এক্সপেন্সেস প্রদান করা হয়েছে, তাহলে এটা পেমেন্ট পাশে যাবে 18 তারিখ। এর ওয়ার্কশপ এক্সপেন্সেস ক্রেডিট পাশে দিলেন 6,000 টাকা। তারপরে লেখেন 20 তারিখ ডিস্ট্রিবিউটেড এমসি লোন, ক্ষুদ্র ঋণ দেওয়া হয়েছে, সদস্যদের মাঝে বন্টন করা হয়েছে এমসি লোন। তাহলে ম্যাক্রো ক্রেডিট লোন ক্ষুদ্র ঋণ বন্টন করা হয়েছে 40,000 টাকা টু মেম্বারদেরকে দেওয়া হয়েছে, এটা পেমেন্ট হয়েছে, পেমেন্ট হলে ক্রেডিট পাশে যাবে। তো ক্রেডিট পাশে আমরা 40,000 টাকা লিখেছি। তারপরে 22 তারিখে লাঞ্চ অ্যালাউন্স, এদিকে ভাতা দেওয়া হয়েছে, পেইড করা হয়েছে 5,000 টাকা। 22 তারিখে পেমেন্ট দেওয়া হলো 5,000 টাকা। 25 তারিখে কালেকশন এমসি লোন, সদস্যদের কাছ থেকে ক্ষুদ্র ঋণ আদায় করা হয়েছে, আদায় করলে ডেবিট পাশে বসবে, বাস রিসিভ পাশে আমরা 15,000 টাকা লিখেছি। পেইড প্রদান করা হয়েছে স্টপ স্যালারি, বেতন দেওয়া হয়েছে, বেতন দিলে তো টাকা চলে যায়, তাই পেমেন্ট পাশে বসায় দিয়েছি 31 তারিখ। এই যে স্যালারি, স্টপ স্যালারি দেওয়া হয়েছে 12,000 টাকা। আর কোনো লেনদেন নেই, ব্যাস ওকে। এখন আমরা যোগ করব, ডেবিট পাশ রিসিভ পাশটা একটু বড় হবে, এটা যোগ করে নিলাম 1,15,000 টাকা। এই 1,15,000 টাকা ক্রেডিট পাশে বসানো হলো। এরপরে মাইনাস করেন ক্যালকুলেটারে 10,000, 6,000, 40,000, 5,000 মাইনাস করেন 12,000 পর্যন্ত। তাহলে ব্যালেন্স কত থাকে? ক্যালকুলেটারে থাকে ব্যালেন্স আপনার 42,000 টাকা। এইটাই হলো ব্যালেন্স সিডি, ক্যারিড ডাউন। পরবর্তী মাসে আবার আমরা এখান থেকে ব্যালেন্স টানবো, সেখানে নিজে আবার ব্যালেন্স বিডি দেখাবো। তো পরের মাসে ফেব্রুয়ারি মাসে ব্যালেন্স বিডি নামে এখানে লিখতেও পারে, না লিখলেও হবে, ব্যাস এই অঙ্ক শেষ। এটা 19 সালের অঙ্ক ছিল, ক্লিয়ার এখন? আচ্ছা, এর পূর্বে যে অঙ্কগুলো সবগুলো আমার চ্যানেলে আছে, আপনারা এটা দেখতে পারেন। এরপরে আসেন 11 নম্বর অঙ্কটা 20 সালে আসছিল। দ্য ফলোয়িং ডাটা টেকেন ফ্রম দ্য রেকর্ড অফ এনজিও আশা, খুলনা ব্রাঞ্চের 2019 সাল জুলাই। এখন 1, 4, 5, 10, 15, 18, 20, 25, 30, 31, দুইটা লেনদেন। সব লেনদেনগুলো এক মাসে দিয়ে বসে প্রিপেয়ারে ডাবল কলাম ক্যাশ বুক। এবার ডাবল কলাম দেখাতে হবে, সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র ক্যাশের আর ব্যাংকের কলাম আলাদা হবে, ক্যাশের একটা ব্যাংকের একটা, বাস এই হলো ডাবল কলাম। তাহলে আগের মতোই লিখলাম ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ক্যাশ টাকা এবং ব্যাংকের টাকা। আবার ক্রেডিট পাশে ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ক্যাশ বুক আর ব্যাংক বুক। এখন একটা একটা করে আমরা দেখি। প্রথমে 1 তারিখে বলছে ক্যাশ ব্যালেন্স 2,000 টাকা, 2 লাখ টাকা, অ্যান্ড ব্যাংক ব্যালেন্স 10 লাখ টাকা। তাহলে ব্যাংকের ঘরে 10 লাখ, ক্যাশের ঘরে 2 লাখ। তারিখটা হবে জুলাই মাসের 1 তারিখ, ডেবিট পাশে রিসিভ পাশে, বুঝতে পারছেন তাই না? এরপর লেখেন 4 তারিখে ডোনেশন রিসিভ চেক অ্যান্ড ডিপোজিট ইনটু ব্যাংক। ডোনেশন পেয়েছি 8 লাখ টাকা চেকের মাধ্যমে এবং সেটা ব্যাংকে দেওয়া হয়েছে, তাহলে ব্যাংক কলামে টাকাটা বসবে। ডেবিট পাশে 4 তারিখ লিখলাম ডোনেশন, ব্যাংকের কলামে 8 লাখ টাকা। ক্যাশ পাইলে ক্যাশের কলামে লিখতাম। 5 তারিখে চেক ইস্যু অফ ডিস্ট্রিবিউশন অফ দ্য রুরাল এমসি লোন, সদস্যদের ভিতরে লোন বন্টন করা হয়েছে, পেমেন্ট হয়ে গেছে, এটা টাকা প্রদান করা হয়েছে, তাই পেমেন্ট পাশে 5 তারিখ লিখে ক্রেডিট পাশে এখানে দেখালাম 5 লাখ টাকা। চেকের কথা বলেছিল, এই জন্য ব্যাংকের কলামে দেখানো হলো। যদি ক্যাশ বলতো তাহলে আমরা ক্যাশের কলামে দেখাতাম। 10 তারিখে চেক ইস্যু ফর এমসি লোন ডিস্ট্রিবিউশন 4 লাখ টাকা। আবার চেক ইস্যু করা হয়েছে, তাহলে 10 তারিখে আমরা ক্রেডিট পাশে 4 লাখ টাকা লিখে দিলাম। 15 তারিখ পেমেন্ট টু স্টপ লোন, পেমেন্ট করা হয়েছে স্টপ লোন 50,000 টাকা, এটাও তো পেমেন্ট। 15 তারিখ পেমেন্টে দেখানো হলো। 18 তারিখ লিগাল এক্সপেন্সেস পেইড, 20 তারিখে 18 তারিখে 20,000 টাকা পেইড হয়েছে লিগাল এক্সপেন্স, আইন খরচ প্রদান। তো পেমেন্ট পাশে লেখা হলো ক্যাশ, কারণ চেক লেখা নেই। 20 তারিখে কালেকশন অফ এমসি লোন আদায় করা হয়েছে, নগদে আদায় করা হয়েছে, কারণ এখানে চেক লেখা নেই, তাহলে 1 লাখ টাকা রিসিভ পাশে ব্যাংকের ক্যাশের কলামে দেখা দিলাম। 20 তারিখের পরে কত? 25 তারিখ ইন্টারেস্ট রিসিভ অন এমসি লোন, সদস্যদের ভিতরে যে ম্যাক্রো ফাইন্যান্সিং লোন দেওয়া হয়েছে, ক্ষুদ্র ঋণ, সেখান থেকে ইন্টারেস্ট পাওয়া গেছে 50,000 টাকা। রিসিভ ডেবিট পাশে রিসিভ পাশে পাঠা দেন, ক্লিয়ার?
ক্যাশের ঘরে। 25 তারিখের পরে 30 তারিখ ইন্টারেস্ট অন স্টাফ লোন। এখন ইন্টারেস্ট পাওয়া গেছে, স্টাফ লোন দেওয়া হয়েছিল সেখান থেকে, তো এটা রিসিভ পাশে 2000 টাকা ক্যাশের কলামে দেওয়া হলো। 31 তারিখে স্যালারি পেইড প্রদান করা হয়েছে 80,000 অ্যান্ড ব্যাংক চার্জ 500 টাকা কেটে নিয়েছে। তাহলে স্যালারি প্রদান করা হলো 80,000 টাকা, এটা আমরা লিখলাম ক্যাশের কলামে 31 তারিখ। আর ব্যাংক চার্জ কেটে নিয়েছে, ব্যাংকের কলাম থেকে কমে যাবে 500 টাকা। 31 তারিখ প্রথমটা, দুটো সেন্টেন্স ছিল ক্লিয়ার। দ্বিতীয়টা বলছে ইন্ডিং ক্যাশ ব্যালেন্স টু বি কিপড 50,000 টাকা। ক্যাশে হাতে যা থাকবে এগুলো কোথায় দিতে হবে? ব্যাংকে দিতে হবে। তাহলে ক্যাশ আছে কত? এখানে বলে দিচ্ছে যে 50,000 রাখতে হবে। তাহলে 50,000 টাকা ক্যাশের থেকে উত্তোলন করে ব্যাংকে জমা দেবো। প্রথমে চলেন আমরা ক্রেডিট পাশে, পেমেন্ট পাশে ক্যাশ বই থেকে টাকা উঠায় নিয়ে আসি। তো 31 তারিখ ব্যাংক লিখে ক্যাশ বইতে টাকা উঠানো হলো। ইন্ডিং ব্যালেন্স, ক্যাশ ব্যালেন্স রাখতে হবে টু বি কিপ, রাখতে হবে 50,000 টাকা। 50,000 টাকা রেখে বাকিটা উঠাতে হবে। তাহলে আমরা ব্যালেন্স শিটে রাখবো 50,000, বাকিটা উঠাবো। এখন আমাদের কাজ হবে প্রথমে ক্যাশের কলামটা যোগ করতে হবে। ক্যাশের কলাম যোগ করেছি কত? 3,52,000 টাকা হয়েছে। এই 3,52,000 টাকা ক্যাশের কলামে ডাইনিং পাশে লিখলাম। লিখে ব্যালেন্স শিটই 50,000 টাকা রাখতে বলা হয়েছে, ওটা রাখলাম। রাখার পরে এবার উপরে 50,000, 20,000, 80,000 মাইনাস করলাম। মাইনাস করার পরে এই 50,000ও বাদ দিলাম। দেওয়ার পরে আমাদের ক্যালকুলেটর ব্যালেন্স থেকে 1,52,000, এই 1,52,000 টাকা উঠায় নিতে হবে। ওটাই নিয়ে ব্যাংকে জমা দিতে হবে। তো যদি আমরা ক্যাশের থেকে নিয়ে ব্যাংকে জমা দিই বা ব্যাংকের থেকে নিয়ে ক্যাশে নিয়ে আসি, এটাকে বলা হয় কন্টা এন্ট্রি, ওই পাশে দেখাতে হয়। তাই 31 তারিখ ক্রেডিট পাশে আমরা সিতে কন্টা, এখানে সি লিখে দিলাম 1,52,000 টাকা। এবার ডেবিট পাশে নিয়ে আসলাম 31শে জুলাই, আবার লিখলাম ক্যাশ লিখে ব্যাংকে জমা দিলাম। ক্যাশের টাকা ব্যাংকে বিবরণীতে লিখলাম নগদ জমা দিয়েছি। আর এখান থেকে ব্যাংক নামে উঠায় নিয়ে গেছিলাম, যে এটা কোথায় নিয়ে যাচ্ছে, এটা ব্যাংকে চলে যাচ্ছে। ক্লিয়ার সবাই? ব্যাস 1,52,000 টাকা, আর এই 10 লক্ষ আর 18 লক্ষ আর 19,52,000 টাকা হয়েছে এখন ব্যাংকে। এই পাশে আমরা 19,52,000 টাকা লিখেছি, লিখে উপরের মাইনাস করেছি 9 লক্ষ টাকা, 9 লক্ষ আর 500 বাদ দিলে 10,51,500 টাকা থাকে। এই হলো ব্যালেন্স শিট ক্যারিড ডাউন। ক্লিয়ার? তাহলে আজকে আমরা 19 সাল এবং 19 সাল এবং 20 সাল দুটো অঙ্ক করলাম। আগামী ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাট করব। আমা তৌফিকুল্লাহ বিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভিডিওটা আপনি টাইম লাইনে রেখে দিন, শেয়ার করে আপনার বন্ধুরাও দেখতে পারবে, আপনিও পরবর্তী দেখতে পারবেন। আর MBA ফাইনাল ইয়ারের বই নেওয়ার সময় আগে আমার এই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আপনার এক সেট বই ফ্রি পাবেন, বই কেনা লাগবে না। আর বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সারা বছর ক্লাস নেওয়া হবে, খুব অল্প টাকায় আপনি কোর্সটা করতে পারবেন। সেই ভালো তার, সব ভালো তার। MBA পরীক্ষায় আপনাকে অবশ্যই ভালো করতে হবে, আর ভালো করার জন্য যা করণীয় ইনশাল্লাহ আমি সহযোগিতা করব। সারা বছর ক্লাস নেব, 4বার 5বার করে শেষ করাবো, মডেল টেস্ট নেওয়া হবে। MBA ফাইনাল ইয়ারে অনেক ভালো রেজাল্ট হবে, কোনো টেনশন নেই। MBA ফাইনাল ইয়ারে যদি ফার্স্ট ক্লাস পেয়ে যান, পিছনে যে ডিগ্রি প্রিলিমিনারি কেমন হলো এগুলো আর কেউ দেখবে না। আর ডিগ্রি এখন কিন্তু প্রিলিমিনারি কিন্তু পাস করে আসতে হবে। এই জন্য যা দরকার ইনশাল্লাহ সহযোগিতা করবো, যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম।